লাইন বাই লাইন আসবে। হ্যাঁ, তো আমরা গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণের আগে আমাদের কিছু সাইন কনভেনশন রুল আছে, সেই রুলগুলো একটু জেনে নেই, আমাদের বিভিন্ন পার্টে এটা কাজে লাগবে। আমি পরবর্তী সময়ে আবার ডিসকাস করব। পরবর্তী সময়ে আমি এই সাইন কনভেনশন গুলো আবার ডিসকাস করব। আজকে হয়তো একটা মাত্র আমার কাজে লাগবে এখান থেকে। আমি যখন লেন্সের কনসেপ্ট নিয়ে ডিসকাস করব নেক্সট ক্লাসে, তখন সাইন কনভেনশন সবগুলো পার্ট বাই পার্ট বুঝিয়ে দিব, কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় সবগুলো আমরা দেখব। তো আজকে এখানে যে কয়টা রুল থাকবে তার একটা মাত্র আমার কাজে লাগবে আজকের টপিকসটা পড়ার জন্য। সাইন কনভেনশন রুলগুলো দেখি, আমরা কিছুটা পড়ে আসছি। চিহ্নের প্রথা বলে এটাকে, চিহ্নের প্রথা, এটাকে বলা হয় চিহ্নের, চিহ্ন বানান ভুল লিখে ফেলছি, চিহ্নের প্রচলিত প্রথা বলে, চিহ্নের প্রচলিত প্রচলিত প্রথা বা নিয়ম। দুই ধরনের নিয়ম আছে, একটা পুরাতন নিয়ম, একটা নতুন নিয়ম। আমরা নতুন নিয়মগুলো আলোচনা করব, পুরাতন নিয়ম দিয়ে এখন আর আলোচনা করা হয় না। আমাদের বইতে যেগুলো লেখা আছে সবগুলো হচ্ছে নতুন নিয়ম, নিউ নিউ রুল ফর সাইন কনভেনশন। সকল বাস্তব দূরত্ব পজিটিভ, ধনাত্মক। সকল বাস্তব দূরত্ব ধনাত্মক, অর্থাৎ আলো প্রকৃত পক্ষে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ধনাত্মক সংখ্যা হিসেবে আমরা কনসিডার করব। সকল বাস্তব দূরত্ব, অর্থাৎ আলো প্রকৃত পক্ষে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা হবে ধনাত্মক সংখ্যা। প্রকৃত পক্ষে আমরা আজকে থেকে যা পড়া শুরু করব, যেখানে প্রকৃত পক্ষে আলো যে দূরত্ব অতিক্রম করবে তাই হবে ধনাত্মক। তারপর সকল অবাস্তব দূরত্ব, অর্থাৎ আলোক রশ্মি যে দূরত্ব অতিক্রম করে বলে মনে হয় তার ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ আমাদের কাছে মনে হবে যে আলো এই দূরত্বটা অতিক্রম করতেছে, সেটাকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা। সেটাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো, মানে কি ঋণাত্মক সাইন দ্বারা প্রকাশ করবো। নাম্বার 3, বিবর্ধনের ক্ষেত্রে, যদিও আমাদের এটা নেক্সট ক্লাসে আমার ডিসকাশনে থাকবে, আজকে জাস্ট লিখে রাখো। বিবর্ধনের ক্ষেত্রে বিম্ব সমশীর্ষ হলে, এখানে গ্যাপ থাকবে না সমশীর্ষের মধ্যে, বিবর্ধনের ক্ষেত্রে প্রতিবিম্ব যদি সমশীর্ষ হয়, অর্থাৎ সোজা হয়, সমশীর্ষ মানে হচ্ছে সোজা, তখন বিবর্ধনটাকে আমরা ধনাত্মক কনসিডার করি, আর অবশীর্ষ হলে বিবর্ধনটাকে আমরা ঋণাত্মক বলে কনসিডার করি। সমশীর্ষ গ্যাপ থাকবে না, একসাথে হবে, অবশীর্ষ গ্যাপ থাকবে না, একসাথে হবে। আর এখন আমাদের যেটা কাজে লাগবে, এখন 4 নাম্বারটা আমাদের কাজে লাগবে। গোলীয় পৃষ্ঠের যে পাশে আলো প্রতিসরিত হয় সে পাশে বক্রতার কেন্দ্র থাকলে ব্যাসার্ধ ধনাত্মক। গোলীয় পৃষ্ঠের যে পাশে আলো প্রতিসরিত হয় সে পাশে বক্রতার কেন্দ্র থাকলে ব্যাসার্ধকে আমরা ধনাত্মক ধরবো, আর বিপরীত পাশে থাকলে আমরা ব্যাসার্ধটাকে ঋণাত্মক কনসিডার করব। এটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। গোলীয় পৃষ্ঠ, যেমন এটাকে আমরা গোলীয় পৃষ্ঠ বলতে পারি। প্রতিসরণ যেহেতু করতেছি তার মানে এই পাশে মাধ্যমটা আলাদা হবে, বাম পাশে এক মাধ্যম, ডান পাশে এক মাধ্যম, মাধ্যমটা আলাদা হবে। এটা হচ্ছে অবতল পৃষ্ঠ। এই পৃষ্ঠটার নাম হচ্ছে গোলীয় পৃষ্ঠ, বাট সেটা অবতল, অবতল পৃষ্ঠ। আবার যদি এরকম দেখাই, ধরো এরকম, এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ। তাহলে অবতল পৃষ্ঠ এবং উত্তল পৃষ্ঠ। অবতল পৃষ্ঠের কেন্দ্র কোথায়? অবতল পৃষ্ঠ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র ধরলাম আমরা এটা। আবার উত্তল পৃষ্ঠ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে আমি কনসিডার করলাম হচ্ছে এটা দ্বারা। এই হচ্ছে কেন্দ্র বা সেন্টার। এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। সিমিলারলি এটাও বক্রতার কেন্দ্র।
যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন গোলীয় পৃষ্ঠের যে ব্যাসার্ধ, অবতল পৃষ্ঠের ব্যাসার্ধটা হচ্ছে, এটা হচ্ছে অবতল পৃষ্ঠের ব্যাসার্ধ, এটা অবতল পৃষ্ঠের ব্যাসার্ধ কনসিডার করলাম আর। আর বাম পাশে যেটা উত্তল পৃষ্ঠের ব্যাসার্ধ, সেটাকে আমরা কনসিডার করলাম এরকম ভাবে, এটা হচ্ছে উত্তল পৃষ্ঠের ব্যাসার্ধ, এটাকে আমরা কনসিডার করলাম আর দ্বারা। আর এটাকে উত্তল পৃষ্ঠ বলতেছি কারণ আলো এদিক থেকে এসে এই পৃষ্ঠে আপতিত হবে। আলো যে পৃষ্ঠে আপতিত হবে তার সাপেক্ষে এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। আলো এদিক থেকে এসে এই পৃষ্ঠে আপতিত হচ্ছে, তার সাপেক্ষে এটা হচ্ছে অবতল পৃষ্ঠ। অর্থাৎ আলো যেটা আসবে, ধরো আলোকে কি কালারে দেখাবো, ধরো এই হচ্ছে লাইট, আলো, আলো আসতেছে, আলো যে পৃষ্ঠে যাচ্ছে সেটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। এই যে আলো যাচ্ছে এই পৃষ্ঠে, এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, অবতল পৃষ্ঠ। এই যে পৃষ্ঠের একটা দেখা যাচ্ছে, আবার পৃষ্ঠের একটা কেন্দ্র আছে, এই যেটা, এটাকে বলা হয় মেরু। এই যে পৃষ্ঠের, এটাকে আমরা মেরু বলি। এটাকে ধরো আমরা ও দ্বারা ডিনোট করলাম, এই পয়েন্টটাকে, এই পয়েন্টটা। এখানে খেয়াল করে দেখো কি বলছে 4 নম্বর পয়েন্টে, গোলীয় পৃষ্ঠের যে পাশে আলো প্রতিসরিত হয় সে পাশে বক্রতার কেন্দ্র থাকলে ব্যাসার্ধ ধনাত্মক হয়। গোলীয় পৃষ্ঠের যে পাশে আলো প্রতিসরিত হয় সে পাশে বক্রতার কেন্দ্র থাকলে, তাহলে দেখো অবতল পৃষ্ঠের ক্ষেত্রে দেখো আলো আসতেছে, এই যে আলো আসতেছে, প্রতিসরিত হচ্ছে গিয়ে তোমার বাইরে গিয়ে প্রতিসরিত হচ্ছে, অর্থাৎ প্রতিসরণ করতেছে এখানে, এখানে প্রতিসরণ ঘটতেছে। তার মানে প্রতিসরণ কিন্তু ওই পাশে নাই। বলছে গোলীয় পৃষ্ঠের যে পাশে আলো প্রতিসরিত হয় সে পাশে বক্রতার কেন্দ্র থাকলে, এখানে কিন্তু বক্রতার কেন্দ্র নাই। বক্রতার কেন্দ্র কোথায়? এই পাশে আছে। তাহলে এই যে আরটা আছে, এই আরটাকে আমরা কনসিডার করব হচ্ছে নেগেটিভ হিসেবে। এখানে আরটা নেগেটিভ হিসেবে আমাদের কনসিডার করতে হবে। আবার উত্তল পৃষ্ঠের ক্ষেত্রে দেখো এই যে আলো আসতেছে, এটা হচ্ছে আলো, বক্রতার কেন্দ্র কোন পাশে আছে? যে পাশে প্রতিসরণ হচ্ছে সেই পাশেই বক্রতার কেন্দ্র আছে। প্রতিসরণ কোন পাশে হচ্ছে? এই পাশে হচ্ছে। বক্রতার কেন্দ্র একই পাশে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা আরটাকে কি বলবো? আরটাকে বলবো আমরা পজিটিভ। এই কনসেপ্ট আমরা আজকে ইউজ করব গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ পড়ার সময়। এবং ফাইনালি আমরা যখন লেন্স মেকারস ফর্মুলা ডিরাইভ করব, সেখানেও আবার নতুন করে এই কনসেপ্টগুলোকে ইউজ করে আমাদের প্লাস মাইনাস সাইন হিসাব করতে হবে। তো এটাকেই বলা হয় সাইন কনভেনশন ফর রিফ্রাকশন। বাকি তিনটা নিয়ে আমি অ্যাপ্লিকেশন পরে দেখব। আজকে দেখব হচ্ছে 4 নম্বরটার অ্যাপ্লিকেশন। লেখা শেষ করে ফেলো, কারো বাকি থাকলে একটু বললো, আমি পেজটা চেঞ্জ করতেছি। ওকে, ডান। কিছু জিওমেট্রিক্যাল কাজ করব, জ্যামিতিক কাজ কারবার। অবতল প্রতিসারক পৃষ্ঠ, আমি অবতলের জন্য এটা ডিরাইভ করব, উত্তলের ক্ষেত্রেও সেম রেজাল্ট আসবে। আমরা আগে যে কাজটা করতাম, ইকুয়েশনটা ডিরাইভ করতাম না, ডিরেক্টলি এটা লেন্স মেকারস ফর্মুলায় গিয়ে ইউজ করতাম। এটা কি রুল 10 গ্রুপ 112 দিছো? আচ্ছা, অবতল পৃষ্ঠ, অবতল পৃষ্ঠে আলোর প্রতিসরণ হবে, তার মানে ডান পাশে তোমার মিডিয়ামটা আলাদা হবে। ডান পাশের মিডিয়ামটাকে আলাদা করে দিতে হবে, মাধ্যমটাকে আলাদা করে দিলাম। মাধ্যম আলাদা না হলে প্রতিসরণ হবে না। ডান পাশের মাধ্যমটা আলাদা করে দিলাম। পার্ট বাই পার্ট ড্র করবা, একটা ফুল পেজ রাখো যারা কাজ করতেছো খাতা কলম নিয়ে, মোটামুটি হাফ পৃষ্ঠার মতো লাগবে উপরটা, তারপর লেখা শুরু করবা। এখানে আলোক রশ্মি এই অবতল পৃষ্ঠে আপতিত হবে বাম সাইড থেকে, বাম সাইড থেকে আলোক রশ্মি এই পৃষ্ঠে আপতিত হবে। তো আমরা আগে অক্ষটা দেখি।
এই হচ্ছে ধরো অক্ষ, এর উপরে কোথাও একটা বিন্দু অবজেক্ট আছে, এই হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে অবজেক্ট বা লক্ষ্যবস্তু, এটাকে বললাম পি হিসেবে কনসিডার করলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে লক্ষ্যবস্তু, হ্যাঁ, অবজেক্ট বা লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু পি থেকে আলোক রশ্মি যেটা এইভাবে চলে যাবে ব্যাসার্ধ বরাবর, সেটা সোজা চলে যাবে, এটা কোনো প্রতিসরণ হবে না, যেটা মেরু বরাবর চলে যাবে সেটা স্ট্রেট চলে যাবে, এইভাবে গেল সেইভাবে সোজা চলে যায়। আর এখানে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি, সিটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে এই যে দেখা যাচ্ছে পার্পল কালারের, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ একটু বাড়ায় দিছি কারণ বক্রতার ব্যাসার্ধ এটা অবিলম্বের মতো আচরণ করে। বক্রতার ব্যাসার্ধ এই সারফেসটার উপর লম্ব, ছোট্ট একটা সারফেস দেখো, আমি যদি কনসিডার করি টোটালটা না, ছোট্ট যেটাকে সে ক্রস করে যাচ্ছে, ওই ছোট্ট অংশের উপর এই ব্যাসার্ধটা কি হবে, লম্ব হবে। তাহলে এটা হচ্ছে অবিলম্বের মতো আমি বিহেভ করাবো। এখন আলোক রশ্মি যদি পি বিন্দু থেকে এখানে আপতিত হয়, পি বিন্দু থেকে যদি এই জায়গায় আপতিত হয়, তাহলে সেটা প্রতিসরিত হবে। কেন? হালকা মাধ্যম থেকে সে ঘন মাধ্যমে যাচ্ছে। কিভাবে বুঝলাম হালকা মাধ্যম? আমরা বাম পাশের মাধ্যমটাকে কনসিডার করলাম, এটা হচ্ছে মিউ এ, আর ডান পাশেরটাকে আমরা কনসিডার করলাম, এটা হচ্ছে মিউ বি, এবং মিউ বি ইজ গ্রেটার দেন মিউ এ, মিউ বি ইজ গ্রেটার দেন মিউ এ। আমি খুব স্লোলি পড়াচ্ছি, হ্যাঁ, ফাস্ট যাচ্ছি না। মিউ বিটা মিউ এ থেকে বড়, অর্থাৎ এটা হচ্ছে হালকা আর এটা হচ্ছে ঘন। হালকা থেকে ঘনতে আলো রশ্মি আপতিত হচ্ছে। তাহলে অলরেডি একটা আলোক রশ্মি আপতিত হয়ে গেছে এবং সেটা প্রতিসরিত হবে না, সোজা চলে যাবে। আরেকটা আলোক রশ্মি এই পি থেকে এখানে আপতিত হলো, পি থেকে ধরো আপতিত হলো, এই হচ্ছে আপতিত হলো এইভাবে, কোথায় এস বিন্দুতে সে আপতিত হলো। তাহলে যেহেতু সে হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তার মানে অবিলম্বের দিকে বেঁকে যাবে। অবিলম্ব কোনটা? এই পিঙ্ক কালারের, এটা হচ্ছে অবিলম্ব, সরি পিঙ্ক না তো পার্পল, এটা হচ্ছে অবিলম্ব। তাহলে অবিলম্বের দিকে সে বেঁকে যাবে, অবিলম্বের দিকে বেঁকে গেল। ওকে, অবিলম্বটাকে এন দ্বারা ডিনোট করি। অবিলম্বের দিকে বেঁকে গেল ধরো এস এ পথে। তাহলে প্রতিসরিত রশ্মি দেখো, এই হচ্ছে একটা রশ্মি, প্রতিসরিত রশ্মি, এই হচ্ছে একটা প্রতিসরিত রশ্মি। আমাদের কাছে মনে হবে যে এই প্রতিসরিত রশ্মিটা মনে হয় এই বিন্দু থেকে আসতেছে, এই বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে, এই বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে এই প্রতিসরিত রশ্মিটা। অর্থাৎ এখানে এই পি লক্ষ্যবস্তুর একটা অবাস্তব বিম্ব পাওয়া যাবে, এই যে এখানে, এই জন্য ডট ডট লাইন দিয়ে দেখাইলাম। এই বিন্দুটাকে বললাম হচ্ছে কিউ। কিউ বিন্দুতে আমরা একটা অবাস্তব বিম্ব পাবো, এটা হচ্ছে অবাস্তব বিম্ব। পিটা হচ্ছে লক্ষ্যবস্তু, কিউটা হচ্ছে সেই লক্ষ্যবস্তুর অবাস্তব বিম্ব, ভার্চুয়াল ইমেজ। আর এখানে তো আমরা ওটাকে দেখাইতে হবে, এই পয়েন্টটা হচ্ছে ও। তাহলে আমরা আরেকবার বলি ঘটনাগুলো কি হচ্ছে। এই হচ্ছে একটা প্রতিসরণাঙ্কের মাধ্যম মিউ এ, এই হচ্ছে আরেকটা প্রতিসরণাঙ্কের মাধ্যম মিউ বি। এখানে পি একটা লক্ষ্যবস্তু আছে, পি লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি আপতিত হলো, প্রতিসরিত হলো, আরেকটা সোজা গেল, প্রতিসরিত না হয়ে চলে গেল। এই দুটো রশ্মি যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুতে আমরা একটা অবাস্তব বিম্ব পাবো। কার বিম্ব? পি এর বিম্ব। পিটা হচ্ছে লক্ষ্যবস্তু, কিউটা হচ্ছে অবাস্তব বিম্ব, সিটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আমাদের এই হচ্ছে রে ডায়াগ্রাম। এবার আমরা ক্যালকুলেশনে যাব। আমরা কি রিলেশন এখান থেকে দেখাইতে পারি, কি এখান থেকে ক্যালকুলেট করতে পারি, সেটা আমরা দেখব। হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে,
তো আমাদের যেহেতু আপতিত রশ্মি আছে, অবিলম্ব আছে, প্রতিসরিত রশ্মি আছে, সেক্ষেত্রে আমাদের কোণ আইডেন্টিফাই করতে হবে, অ্যাঙ্গেলকে আমাদের দেখাইতে হবে। তো আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে পি দেখো এই কোণটা উৎপন্ন করছে, এই কোণটাকে আমরা বলতেছি হচ্ছে আপতন কোণ আই। তাহলে এটা যদি আপতন কোণ আই হয়, অপোজিট সাইডে যেটা আছে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আপতন কোণ আই, এবং অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো লেজার পয়েন্টারের দিকে, দেখো এই রশ্মিটাকে, এটা অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্বের সাথে উৎপন্ন কোণ আর, এটাকেই আমি পেছন দিকে বাড়ায় দিছি, এই যে ডট ডট লাইন কিউ এস এ, এটা সেম লাইন, একই লাইন কিউ এস এ। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আর হয়, এই অ্যাঙ্গেলটাও অবশ্যই আর হবে। এই অ্যাঙ্গেলটা যদি আর হয়, তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে এই অ্যাঙ্গেল যেটা আছে, এই অ্যাঙ্গেলটাও অবশ্যই আর, বিপ্রতীপ কোণ। তাহলে আমরা আরটাকে দেখাচ্ছি, এই যে এটাকে আমরা আর বলতে পারবো, আর বিপ্রতীপ কোণ বলে। কারণ এ এস এর বর্ধিতাংশই হচ্ছে ওই ডট ডট লাইন, এ এস এর বর্ধিতাংশটাই হচ্ছে এই ডট ডট লাইন। তখন এই কোণটা আর এই কোণটা কি হয়ে গেছে? বিপ্রতীপ কোণ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে আই দেখাইতে পারলাম, আর দেখাইলাম। এখন আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে কিছু অ্যাঙ্গেলকে কনসিডার করে নিব। এই কিছু অ্যাঙ্গেলের মধ্যে ধরো এই সি অ্যাঙ্গেলটা তোমার গামা কোণ উৎপন্ন করছে, এটা আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, ফাইনালি গিয়ে থাকবে না। এই কোণটা আমি ধরলাম যে বিটা কোণ উৎপন্ন করছে, এই কোণটা হচ্ছে আলফা কোণ উৎপন্ন করছে। আলফা, বিটা, গামা, তিনটা কোণ আমি ক্যালকুলেশনের সুবিধার্থে কনসিডার করে নিলাম। আচ্ছা, এবার আমরা যেহেতু আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, আমরা প্রতি সরণাঙ্কের যে ডেফিনিশন স্নেলের সূত্র থেকে কি লিখতে পারি? স্নেলের সূত্র থেকে, স্নেলের সূত্র থেকে লিখতে পারি এ মিউ বি ইকুয়াল টু হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এখানে এই যে আই এবং আর কোণ, এই কোণ দুটো খুবই ক্ষুদ্র। দেখো আমরা কত বড় একটা লেন্স নিছি, এই এত বড় লেন্সের জন্য আই কোণ এবং আর কোণটা কিন্তু খুব বেশি বড় হচ্ছে না। ইন প্র্যাকটিক্যাল যে লেন্সগুলো ইউজ করা হয়, ছোট্ট একটা লেন্স ইউজ করা হয়, সেখানে এই আই কোণ এবং আর কোণটা খুবই ক্ষুদ্র হয়, খুবই ক্ষুদ্র, ভেরি ভেরি স্মল। আমরা জানি আই থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়, এটা আমাদের জানা আছে। থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়। তাহলে আমরা এ মিউ বি ইকুয়াল টু লিখবো এরকম, ধরো মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, স্নেলের সূত্রের সাধারণ রূপ, সাইন আই মানে আই লিখলাম, আর মানে জাস্ট আর লিখলাম। কেন? আমরা এই কনসেপ্ট জানি, থিটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা, বাট থিটাটা রেডিয়ানে পরিমাপিত। কন্ডিশন হচ্ছে এই থিটাটা কিন্তু রেডিয়ানে পরিমাপিত। তাহলে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে আই ডিভাইডেড বাই আর। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি মিউ এ আই ইকুয়াল টু হচ্ছে মিউ বি আর। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 1। এবার একটা ত্রিভুজ খেয়াল করো, ত্রিভুজ সি সি এস পি, এই ত্রিভুজটার দিকে খেয়াল করো, সি এস পি ত্রিভুজ সি এস পি, এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? বহিঃস্থ কোণ হচ্ছে গামা, অন্তঃস্থ কোণ হচ্ছে আই এবং আলফা। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি গামা ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস আই। সো আমরা এখান থেকে আই ইকুয়াল টু পাবো গামা মাইনাস আলফা।
এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 2। আবার আরেকটা ত্রিভুজ খেয়াল করো, যেখানে আর কোণটা আছে। এবার নিব হচ্ছে সি এস কিউ, এই কোণটা নিব সি এস কিউ। তাহলে ত্রিভুজ সি এস কিউ, এখান থেকে আমরা লিখতে পারবো গামা ইকুয়াল টু আর প্লাস বিটা, অর্থাৎ এখান থেকে আর ইকুয়াল টু পাবো গামা মাইনাস বিটা। এই হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। তাহলে আমরা আই এবং আর কোণটা পেয়ে গেলাম। এই আই এবং আর কোণটা কি করব, আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে মিউ এ, আই হচ্ছে গামা মাইনাস আলফা, মিউ বি, আর হচ্ছে তোমার গামা মাইনাস বিটা, গামা মাইনাস বিটা। দুই পাশে গামা আছে, গামাটাকে এক পাশে রাখি, আলফা বিটাকে এক পাশে রাখি। তো তার আগে আমাদের একটু ইন্টারচেঞ্জ করতে হবে। মিউ এ গামা, মিউ এ আলফা, মিউ বি গামা, মিউ বি বিটা। আলফা গামাটাকে এক পাশে নিয়ে আসি আর আলফাটাকে এক পাশে রাখি। বিটাকে বাম পাশে নিয়ে আসলে মিউ বি বিটা মাইনাস মিউ এ আলফা, আর গামাকে এই পাশে নিয়ে গেলে মিউ বি গামা মাইনাস মিউ এ গামা। এখান থেকে পাচ্ছি মিউ বি বিটা মাইনাস মিউ এ আলফা ইকুয়াল টু গামা যদি কমন নেই মিউ বি মাইনাস মিউ এ। এরকম একটা সমীকরণ পাচ্ছি। এই সমীকরণ এই পর্যন্ত লেখা শেষ করো, দেন আমি বাকি কথা বলতেছি। লেখা শেষ হলে যাদের বাকি আছে তারা আমাকে একটু নক দিও ইয়েতে, চ্যাট বক্সে, যে স্যার শেষ। আচ্ছা, দাঁড়াও একটু পরে হাইলাইট করতেছি আবার। আগে শেষ করে নি, এখনো শেষ হয় নাই, আমার ক্যালকুলেশন শেষ হয়নি। আমি উপরের লেখাগুলো মুছে দিব। হ্যাঁ, উপরের লেখাগুলো মুছে দিব, বা পরের পেজে গিয়েও লিখতে পারি। পরের পেজে গিয়ে লিখি। এক নং সমীকরণটাই স্নেলের সূত্রের সাধারণ রূপ, বাট থিটা খুব ক্ষুদ্র এই জন্য। ওকে, আমরা যে রিলেশন গুলো পাইলাম সেটা হচ্ছে এরকম, মিউ বি বিটা মাইনাস মিউ এ আলফা
ইকুয়াল টু হচ্ছে গামা ইনটু মিউ বি মাইনাস মিউ এ। এই রিলেশনটা আমরা পেলাম। তাহলে মিউ বি বিটা মাইনাস মিউ এ আলফা, আমরা এই রিলেশনটা পেলাম। আমরা বলে রাখছিলাম যে এই কোণটা হচ্ছে গামা, এই কোণটা হচ্ছে বিটা, এই কোণটা হচ্ছে আলফা, এটা আমরা বলেছিলাম। এটা ছিল পি, এটা ছিল সি, আর এটা ছিল কিউ। এটা ছিল এন, এটা ছিল এস, এই ছিল আই, সরি এটা হচ্ছে আর প্রতিসরণ কোণ, আর আপতন কোণটা ছিল এটা, আপতন কোণ আই, আর প্রতিসরণ কোণটা ছিল এটা, প্রতিসরণ কোণ আর। এটা ছিল একটা ডিফারেন্ট মাধ্যম, ডিফারেন্ট মাধ্যম, যেহেতু জায়গা কম এই জন্য একটু সময় লেগে যাচ্ছে। এটাকে বলেছিলাম মিউ এ, আর এটার প্রতিসরণাঙ্কটাকে বলেছিলাম মিউ বি। মিউ এ থেকে মিউ বি তে যাচ্ছে। এই ছিল আমাদের ঘটনা। পি কিউ সি। পি হচ্ছে লক্ষ্যবস্তু, কিউ হচ্ছে অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব, আর সি হচ্ছে কেন্দ্র বা বক্রতার কেন্দ্র। অনেক শব্দ আমার এখানে, কনস্ট্রাকশনে কাজ চলতেছে, কলেজে গেছি, কলেজেও কাজ চলে। তাহলে পি থেকে আলোক রশ্মি আপতিত হলো, হাইলাইট যেটা করতেছে একটু দেখো। পি থেকে আলোক রশ্মি আপতিত হলো, প্রতিসরিত হলো। পি থেকে আলোক রশ্মি পি এস পথে আপতিত হলো এবং এস এ পথে প্রতিসরিত হলো। এটা এস হবে না, এটা এ হবে, আগে এটাই দেখাইছিলাম। পি এ পথে আপতিত হলো এবং এ এস পথে প্রতিসরিত হলো। এবং আরেকটা রশ্মি সোজা মেরু বরাবর চলে গেল এবং এটা কোনো প্রতিসরণ হলো না। একটা এইভাবে চলে গেল, প্রতিসরিত হয়ে গেল, আর একটা এইভাবে যেটা চলে গেল তার কোনো প্রতিসরণ হলো না, সে সোজা চলে গেল। এই রশ্মি দুটো আমাদের মনে হয় এই পয়েন্টে মিট করতেছে, আমাদের কাছে মনে হয় এই জায়গা থেকে আসতেছে। তো এই কিউ পয়েন্টটাকে বলা হচ্ছে পি এর অবাস্তব বিম্ব। পি বিন্দুর বা পি লক্ষ্যবস্তুর অবাস্তব বিম্বটা হচ্ছে কিউ। তো এই হচ্ছে আমাদের রে ডায়াগ্রামটা। তারপর আমরা ক্যালকুলেশন করে এস এবং এ ইন্টারচেঞ্জ হবে স্যার। ওকে, এস এবং এ, এস এবং এ কোনটা ভুলাই ফেলছি। এস হচ্ছে এটা, এ হচ্ছে এটা, ইন্টারচেঞ্জ হলো, আর এটা হচ্ছে ও। তো আমরা যেটা জানি, আমরা যে ইকুয়েশনটা পাইছি, এই ইকুয়েশনটাকে আমরা লাস্ট লাইন হিসেবে রাখতে পারবো না। তার কারণ এই ইকুয়েশনে আমরা বিটা জানি না, আলফা জানি না, গামা জানি না। এই তিনটা জিনিসকে আমাদের সরাইতে হবে, রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করার জন্য আমরা একটা কনসেপ্ট ইউজ করব এখানে, s ইকুয়াল টু আর থিটা। s ইকুয়াল টু আর থিটা, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু s বাই r, থিটা ইকুয়াল টু s বাই r। তাহলে মিউ বি, বিটাটাকে লিখতে পারি s ইকুয়াল টু আর থিটা, থিটা ইকুয়াল টু s বাই r। বিটার জন্য s টা হচ্ছে so, আর r টা হচ্ছে ও কিউ বিটার জন্য। আলফার জন্য so ডিভাইডেড বাই op ইকুয়াল টু গামা, গামার জন্য so ডিভাইডেড বাই oc, দেন মিউ বি মাইনাস মিউ এ। s ইকুয়াল টু আর থিটা ফর্মুলা ইউজ করলাম, বিটা ইকুয়াল টু থিটা s বাই r, আলফা ইকুয়াল টু s বাই r, গামা ইকুয়াল টু s বাই r। তাহলে আমরা এই রিলেশনটা লিখতে পারলাম s ইকুয়াল টু আর থিটা, এই কনসেপ্টটা ইউজ করে। তাহলে এখানে খেয়াল করে দেখো so ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল হয়ে আমরা যেটা পাচ্ছি মিউ বি ডিভাইডেড বাই ও কিউ মাইনাস
মিউ এ ডিভাইডেড বাই ওপি মাইনাস 1 বাই ওসি মিউ বি মাইনাস মিউ এ। এই রিলেশনটা পাচ্ছি। এখানে আমাদের সব ভ্যালু জানা আছে, এই সমীকরণে সব ভ্যালু আমাদের জানা আছে। কিভাবে? আমরা যখন একটা গোলীয় পৃষ্ঠ ইউজ করব, ও কিউটা কি? ও কিউটা হচ্ছে বিম্বের দূরত্ব, ও কিউটা হচ্ছে বিম্বের দূরত্ব এবং বিম্বটা হচ্ছে অবাস্তব। বিম্বের দূরত্বকে সবসময় ভি দ্বারা সূচিত করা হয়। অপটিক্সে, আলোক গতিবিদ্যায় বিম্বের দূরত্বটাকে ভি দ্বারা সূচিত করা হয়। ও কিউ হচ্ছে অবাস্তব বিম্বের দূরত্ব, অবাস্তব বিম্বের দূরত্ব। সকল অবাস্তব দূরত্ব নেগেটিভ, তাহলে এটা কি হবে? এটা হবে মাইনাস ভি, এটা হবে মাইনাস ভি। ওপি, ওপিটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব, এবং এটা হচ্ছে বাস্তব দূরত্ব। সকল বাস্তব দূরত্ব কি হয়? পজিটিভ হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ইউ দ্বারা। লক্ষ্যবস্তু দূরত্বটাকে আলোক গতিবিদ্যায় ইউ দ্বারা সূচিত করা হয়। তাহলে অবাস্তব বিম্বের দূরত্ব মাইনাস ভি, লক্ষ্যবস্তু দূরত্ব হচ্ছে ইউ। আর ও সি, ও সিটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, ও সিটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বলো তো দেখি এটা প্লাস হবে না মাইনাস হবে? একটু আগে 4 নাম্বার যে পয়েন্টটা আমি ডিসকাস করছি তার উপর ডিপেন্ড করে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে। একটু অ্যাবসেন্ট লিস্ট গুলো চেক করে নাও। 164, 65, 71, 84, 94, 100, 108 এর মধ্যে কেউ প্রেজেন্ট আছো? আচ্ছা, নেগেটিভ হবে। তার কারণটা হচ্ছে প্রতিসরণ যে পাশে হচ্ছে বক্রতার কেন্দ্র অপোজিট সাইডে আছে, প্রতিসরণ যে সাইডে আছে বক্রতার কেন্দ্র তার অপোজিট সাইডে। 84 আমি নোট নিয়ে নিছি, এই জন্য 8টা এখানে কি হবে? 8টা হবে নেগেটিভ। তাহলে 8টাকে আমরা -8 দিয়ে লিখব। 64 প্রেজেন্ট ছিল, 64 প্রেজেন্ট ছিল। তাহলে আমরা এই কনভেনশন গুলো যদি এই ইকুয়েশনে ইউজ করে ফেলি, তাহলে আমরা লিখতে পারবো, সবগুলো ইউজ করলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম: মিউ বি, মিউ বি ডিভাইডেড বাই ও কিউ মানে হচ্ছে বি, মাইনাস মিউ এ ডিভাইডেড বাই ওপি মানে হচ্ছে ইউ, ইকুয়াল টু হচ্ছে মিউ বি মাইনাস মিউ এ ডিভাইডেড বাই মাইনাস আর। এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। মাইনাস দ্বারা যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে মিউ বি ডিভাইডেড বাই বি প্লাস মিউ এ ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু মিউ বি মাইনাস মিউ এ ডিভাইডেড বাই আর। রিলেশনটার চেহারা খুব বেশি ভালো না, বাট এটা মনে রাখতে পারলে ভালো। সাধারণত এটা দিয়ে ম্যাথ আসে না খুব একটা। এটা আমাদের লেন্স মেকার্স যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা ডিরাইভ করতে কাজে লাগে। এটা হচ্ছে হেল্পিং হ্যান্ড, এই ফর্মুলাটা হচ্ছে হেল্পিং হ্যান্ড, হেল্পিং হ্যান্ড ফর ডিরাইভিং লেন্স মেকিং ফর্মুলা। লক্ষ্যবস্তুর ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ হবে যদি বাস্তব লক্ষ্যবস্তু হয়। অবাস্তব লক্ষ্যবস্তু আমরা পাবো, সামনে আসবে। লক্ষ্যবস্তু যদি বাস্তব হয় তাহলে পজিটিভ হবে, আবার অবাস্তব হলে নেগেটিভ হবে। তবে আপাতত আমাদের এখানে লক্ষ্যবস্তুটা বাস্তব। আচ্ছা, আমরা এই রিলেশনটা পেলাম, এখন এটা নিয়ে একটু ডিসকাস করব। রিলেশনটা নিয়ে আমাদের এখানে যে ঘটনাটা ঘটতেছিল, আমরা হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছি। SO ডিভাইডেড বাই OQ, S ইকুয়াল টু R থিটা। SO ডিভাইডেড বাই OQ, বিটার পরিবর্তে লিখলাম, আলফার পরিবর্তে লিখলাম SO বাই OP, আর গামার পরিবর্তে লিখলাম SO বাই OC। S ইকুয়াল টু R থিটা, থিটা ইকুয়াল টু S বাই R। যদি কোনো কোশ্চেন থাকে এটা নিয়ে বলতে পারো।
এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কিন্তু আমরা বলি নাই। ছোট্ট একটা ঝামেলা আছে, দেখি তোমরা বের করতে পারো কিনা, তোমাদের জন্য কাজ দিয়ে রাখলাম। এখানে ছোট্ট একটা গোজামিলের মতো আছে। আমি রিলেশনটা কনক্লুড করে নেই, কারণ নেক্সট দিন আমরা নেক্সট মেকার্স ফর্মুলায় যেতে হবে আমাদের। সময় খুব বেশি নাই, 7-8 মিনিট সময় আছে। ওকে, আমরা যে রিলেশনটা পেলাম, রিলেশনটা হচ্ছে এরকম, মিউ বি ডিভাইডেড বাই ভি প্লাস মিউ এ ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু মিউ বি মাইনাস মিউ এ ডিভাইডেড বাই আর। এখানে আমরা ভালো করে দেখলাম এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে। এ হচ্ছে হালকা, বি হচ্ছে ঘন। এ থেকে বিতে যাচ্ছে, হালকা থেকে ঘন। দ্যাট মিন্স মিউ এ থেকে মিউ বিতে যাচ্ছে। রিলেশনটা এরকম। যদি কখনো, ফাহাদ একটু পরে কোশ্চেনটা নেই, আমি এটা শেষ করে নিই একটু। যদি কখনো এরকম হয় যে এ মাধ্যমটা যদি এ মাধ্যম বায়ু হয়, তখন আমরা মিউ এ ইকুয়াল টু 1 লিখবো এবং মিউ বি ইকুয়াল টু জাস্ট মিউ লিখবো। তাহলে রিলেশনটা কি দাঁড়াবে? রিলেশনটা দাঁড়াবে মিউ ডিভাইডেড বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু হচ্ছে মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই আর। এরকম। আবার আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, এটা হালকা থেকে ঘনতে প্রবেশ করছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে কি হবে? ঘন মাধ্যম, দ্যাট মিন্স এ, থেকে হালকা মাধ্যম, দ্যাট মিন্স বি। অর্থাৎ এবার হচ্ছে এটা হচ্ছে মিউ এ, এটা হচ্ছে মিউ বি। মিউ এ ইজ গ্রেটার দেন মিউ বি, মিউ এ ইজ গ্রেটার দেন মিউ বি। এইবার ইকুয়েশনটা কি হবে? নতুন করে তো আর ডিরাইভ করা সম্ভব না, এত ইকুয়েশন আমাদের ডিরাইভ করা যাবে? এটাকেই একটু চেঞ্জ করে লিখবো। এটা চেঞ্জ করে লিখলে ইকুয়েশনটা কেমন হবে দেখো। ইকুয়েশনটা হবে এই যে মিউ এ আর মিউ বি লিখছি, এরা ইন্টারচেঞ্জ করবে। মিউ এ আর মিউ বি এরা ইন্টারচেঞ্জ করবে, আর বাকি সব ঠিক থাকবে। যেমন এটা হবে তোমার মিউ এ ডিভাইডেড বাই ভি প্লাস মিউ বি ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু হবে মিউ এ মাইনাস মিউ বি ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে কোথায়? ঘন থেকে হালকা মাধ্যমে গেলে। ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যাওয়া হয়, এর মধ্যে যদি আবার বি মাধ্যমটা কি হয়, বি মাধ্যমটা যদি আবার বায়ু হয়, বি মাধ্যম বায়ু হলে আমরা বলবো মিউ বি ইকুয়াল টু 1 এবং মিউ এ ইকুয়াল টু মিউ। তখন সমীকরণটা কেমন হবে? তখন সমীকরণটা হবে মিউ ডিভাইডেড বাই ভি, ডেন্সার টু রেয়ার, রেয়ার টু ডেন্সার, সরি ইন্টারচেঞ্জ হয়ে গেছে না? ইন্টারচেঞ্জ হয়ে কি হয়েছে? 1 বাই মিউ বাই ভি ছিল, মিউ এ বাই ভি হয়ে গেছে, তাই না? কোথায় একটা ভুল করে ফেলেছি। মিউ এ ডিভাইডেড বাই ভি,
ওরে বাবা, তোমার লেখা তো চাইনিজ চাইনিজ মনে হচ্ছে। দাঁড়াও, আমি চেক করে নিই, দাঁড়াও। এটা লিখলাম মিউ বাই ভি প্লাস 1/u ইকুয়াল টু মিউ মাইনাস 1/r। এই মাধ্যমটা বায়ু। এবার ঘন মাধ্যম থেকে যাচ্ছে হালকা মাধ্যমে। ঘন মাধ্যমটা হচ্ছে এ, হালকাটা হচ্ছে বি। তাহলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে এটা হয়ে যাবে হচ্ছে মিউ এ বাই বি প্লাস মিউ বি বাই ইউ। গুলায় ফেললাম নাকি? মিউ বাই ভি 1/u মিউ মাইনাস 1/r। কয়েকদিন আগেই তো লিখছিলাম। এটা হচ্ছে যদি হালকা থেকে ঘন মাধ্যমে যায়, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে সমীকরণটা দাঁড়াবে মিউ এ হচ্ছে মিউ, একই তো আসতেছে, তাহলে আবার একই রকম হয়ে যায়। এটা হচ্ছে 1। কোথায় যেন ছোট্ট একটা ভুল করছি। শুধু রাইট সাইডে ইন্টারচেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। মিউ এ বাই বি আর মি বি ইউ, একই তো লিখলাম। তাহলে এটা হচ্ছে 1/b প্লাস মিউ বাই ইউ মিউ মাইনাস 1/r। হ্যাঁ, এরকম হবে। যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলে রিলেশনটা এরকম হবে। নাম্বার 93 94 দুইজন। 93 94। আচ্ছা, তাহলে রিলেশনটা দেখো, আমরা দুটো রিলেশন পাচ্ছি বক্স করে, যেটা যে দুটো বক্স করে রাখতেছি। বায়ু থেকে হালকা মাধ্যমে, বায়ু থেকে ঘন মাধ্যমে, আর ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে। এই দুটো আমরা লেন্স মেকারসে গিয়ে ডিরেক্টলি ইউজ করে দিব। এই দুটো আমরা লেন্স মেকারস ফর্মুলাতে গিয়ে ডিরেক্টলি ইউজ করে ফেলবো আমরা। আর মোটামুটি ভাবে এই রিলেশন মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও ক্ষতি নাই, এটা দিয়ে খুব বেশি প্রবলেম আসে না। এটা অন্য একটা থিওরি ডিরাইভ করতে আমাদের কাজে লাগে, ওই লেন্স মেকারস ফর্মুলাটা ডিরাইভ করতে কাজে লাগে। আর ফরহাদ জানি কি কোশ্চেন করতেছিলাম? ফরহাদ, এটা যেমন অবতলের জন্য আমরা ডিরাইভ করলাম, উত্তলের জন্য একই রকম আসবে, উত্তলের জন্য সেম রেজাল্ট আসবে। ফাহাদ, সরি, বলো ফাহাদ। ফাহাদ, মিউট করি নাই, সরি, আনমিউট করি নাই, বলো। আর যদি এখানে থিটাটা বড় হইতো তাহলে কি স্যার এই সমীকরণগুলো ভ্যালিড হইতো না? কেন সাইন থিটা লিখলাম, সমস্যা কি? সো মানে ওই এর জায়গায় সাইন থিটা লিখতে হবে। তখন আমাদের সুন্দর আর সমীকরণ আসতো না, বিদঘুটের সমীকরণ আসতো। আচ্ছা স্যার। আর স্যার ওই যে বিটাটা কি স্যার সঠিকভাবে ক্যালকুলেশন করা সম্ভব? কারণ ওটা তো আমরা অবাস্তব হিসেবে ধরে নিছিলাম না। এই জন্যই তো আমরা দেখো আমাদের লাস্ট ইকুয়েশনে কোনো বিটা নাই, আছে? আমরা স্যার, যেটা না। ক্যালকুলেট করতে পারবো সেটা ভি ইউ আর এগুলো নিয়ে কাজ করবো। জি স্যার। আমরা কিন্তু বিটা কিন্তু আমাদের দরকার পড়তেছে না, আমরা কখনোই বিটা ক্যালকুলেট করবো না, বিটা খাতা কলমের কাজ। আমরা ইন প্র্যাকটিক্যাল ক্যালকুলেট করবো ভি এবং ইউ নিয়ে। ভি আমাদের জানা, ইউ আমাদের জানা, মিউ আমাদের জানা, আমরা এগুলো নিয়ে কাজ করবো ইন প্র্যাকটিক্যাল। ওকে স্যার।
ওকে, ঠিক আছে, আমাদের টাইম শেষ। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড স্লাইডটা ঠিক আছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। লেখা চলে গেল কেন? দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? একটু বলো তো মেহেদি, দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, যাচ্ছি যাচ্ছি। পোজ হয়ে আছে কেন? এটা হচ্ছে ফার্স্ট। আজকে তো তিনটাই পড়াইছি স্লাইড, এটাই ফার্স্ট স্লাইড। এটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড। আর এটা হচ্ছে থার্ড। এটা হচ্ছে থার্ড। ওকে, ঠিক আছে। লাস্টটা লাগবে? কেউ একজন আমাকে মেসেঞ্জারে নক দিও, আমি প্রতি ক্লাসের শেষে স্লাইডগুলো তার মেসেঞ্জারে দিয়ে দিব। আর সে এটা গ্রুপে, তোমাদের গ্রুপে দিয়ে দিবেনি, তোমাদের যদি কোনো গ্রুপ থাকে ফেসবুকে, সেখানে আপলোড করে দিবে। কেউ একজন আমাকে মেসেঞ্জারে নক দিও। ওকে, আমাদের টাইম শেষ, খোদা হাফেজ।